নমস্কার। আজকে একটি বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভুল বা কিছু কমন এরর যেগুলো সাধারণত আমরা গণিত চর্চার ক্ষেত্রে করে থাকি, বিশেষ করে ছোট বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে। বিশেষ করে আমি বলছি 5, 6, 7, 8, 9, 10 মাধ্যমিক লেভেলে যেসব ছাত্রছাত্রীরা আছে এবং তাদের এই বেসিক কনসেপ্ট ভুলের জন্য তাদের দেখেছি তারা 11-12 যখন অঙ্ক করতে যায়, যাদের কনসেপ্ট ভালো নয় তারা মাঝে মধ্যেই ভুল করে এবং সেই ভুলগুলো কিন্তু মানে সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও বিষয় জানার পরেও এই ভুলগুলোর জন্য তারা নম্বর পায় না, বা যতখানি মনে করে আমি ঠিক করে এসেছি তার থেকে অনেক কম নম্বর পায় এই ভুলগুলোর জন্য। তো কিছু সাধারণ ভুল, এগুলো আমরা ছোটোবেলায় আমরাও করেছি, তো সেগুলো একটু আলোচনা করি সেগুলোকে নিয়ে। ঠিক আছে, বিশেষ করে আমাদের যে 5টা ভুল আমি আলোচনা করছি, আরও হয়তো থাকতে পারে, তো এইগুলো আমি দেখেছি শিক্ষকতা করতে গিয়ে এই ভুলগুলো আমার বেশি পরিমাণ চোখে পড়েছে, সেগুলোকে নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করছি। ছাত্রছাত্রীরা, তাদের অভিভাবকরা এবং যারা গৃহশিক্ষকরা, যারা বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্ত, তারাও এই ভুলগুলোর বিষয়ে একটু সতর্ক হলে আমার মনে হয় অঙ্ক শিখতে হয়তো সুবিধা হতে পারে। ঠিক আছে, তাহলে ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো শুরু করছি। আজকে যে 5টা কমন মিস্টেকস আমি নিয়েছি সেটা হচ্ছে ফ্র্যাকশন, অ্যাডিশন আর সাবট্রাকশন। এই 5টি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। একটা হচ্ছে ভগ্নাংশর যোগ বিয়োগ। এই যোগ বিয়োগের ক্ষেত্রে প্রচুর সমস্যা দেখেছি, বিশেষ করে অ্যালজেব্রিক সিস্টেমেও দেখেছি এবং নর্মাল অ্যারিথমেটিক সিস্টেমেও দেখেছি। বাচ্চাদের বা যারা শিশুরা ভগ্নাংশের ধারণা তৈরি করছে তাদের ক্ষেত্রে এই যোগের ধারণাটা, এই ভগ্নাংশের যোগের ধারণাটা একটু কঠিন তুলনামূলক। 5 থেকে ধারণাটা শুরু হয়। তো এই ধারণাটায় যেহেতু কতগুলো ধাপ আছে, সেই ধাপগুলো যদি আমি মনে না রাখি, তো এই ক্ষেত্রে আমাদের যোগের বা বিয়োগের ভুল হতে পারে। 2 নম্বর টপিকস হচ্ছে সমীকরণ। সমীকরণ সম্বন্ধে একটা ধারণা একটা তৈরি হয় মোটামুটি ক্লাস 7 থেকে, এবং তারপর থেকে আমরা বেশিরভাগ অঙ্কই সমীকরণের সাহায্যে করে থাকি। এই সমীকরণে একটা ছোট্ট বিষয় আছে, সেটা হলো সাইড চেঞ্জ। এই ডান দিক থেকে বাঁ দিক নিয়ে গেলে আমরা মাইনাস করি, প্লাস করি, এইসব ব্যাপারগুলো আছে। তো এই কনসেপ্টটাকে একটু অন্যভাবে দেখা উচিত, যেটা বইতে ডিটেলস দেওয়া আছে, কিন্তু কাজের সুবিধার জন্য আমরা সাইড চেঞ্জটা ব্যবহার করি একটু তাড়াতাড়ি অঙ্ক করার জন্য। কিন্তু এই তাড়াতাড়ি করতে গিয়ে ছাত্রছাত্রীদের যেটা ভুল হয়, যেটা হয় ওইটা একটু নিয়মটা মুখস্থর মতন করে ফেলে, কিন্তু বেসিক যে ধারণাটা সেখান থেকে একটু সরে যায়। সেই জন্য আমাদের প্রথমে ক্যান্সেলেশন লটাকে একটু শেখাতে হবে, যেটা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার একটা ভিত্তি। সেখান থেকে মোটামুটি এই সাইড চেঞ্জ না বলে এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ক্যান্সেলেশন লটাকে একটু রেস্ট্রিক্ট করে দিতে হবে আমাদের ইকুয়েশন সলভিংয়ের জন্য। তো 3 নম্বর টপিক হচ্ছে স্কোয়ার আর কিউব। কোনো একটা অ্যালজেব্রিক বাইনোমিয়াল এক্সপ্রেশনকে স্কোয়ার বা কিউব করার ক্ষেত্রে আমরা এই কিছু কিছু প্রবলেম দেখতে পাই, সেটা নিয়ে একটু আলোচনা করব। তারপরে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ লটা কি, যেটাকে আমরা বলি বিশেষ ক্ষেত্রে এটা ক্লাস 6-এ আছে। কোনো কিছু ব্র্যাকেট যখন ওপেন করতে হয় তখন এই ডিস্ট্রিবিউটিভ লটা আমরা অ্যাপ্লাই করি, সেখানেও কিছু আমরা ভুলভ্রান্তি দেখতে পাই। আর একটা হচ্ছে 5 নম্বর দেখতে পাই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। এর সঙ্গে আর একটা টপিকস আমি অ্যাডিশনাল ড্র করছি, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক মিসকনসেপশন। মেট্রি অর ফাংশন কনসেপ্ট, এইটা অনেক স্টুডেন্টের, বিশেষ করে যেসব ফাংশন নিয়ে ক্লাস আপ টু ক্লাস 10-এর স্টুডেন্টরা কাজ করে, যেমন লগ ফাংশন, সাইন ফাংশন, এইগুলো ফাংশনের কনসেপ্টটা মাধ্যমিক লেভেলে একটু হলেও তারা একটু ডিফিকাল্টিটা পড়ে, এবং সেগুলো সম্পর্কে একটু আলোচনা আজকে করব। তো শুরু করা যাক। আজকের প্রথম টপিক হচ্ছে ফ্র্যাকশন সংক্রান্ত একটি বিষয়। আচ্ছা, ফ্র্যাকশনে যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে
আমরা ফ্র্যাকশনের ধারণা দিতে গেলে প্রথমেই একটা রুটির কনসেপ্টটা নিই, রুটিটাকে ভাগ করি, বলি যে এই টুকরোগুলোকে নিয়ে ভাবার চেষ্টা করি। এই রুটিটাকে যদি আমরা গোটা ভাবি তাহলে এটাকে আমরা কার সঙ্গে তুলনা করি? 1-এর সঙ্গে তুলনা করি। এই রুটিটা হচ্ছে আমার একটা টুকরো, তাকে আমি ভাবলাম 1। এই টুকরোটাকে আমরা কতগুলো 4টে পার্টে ভাগ করেছি, তাহলে প্রত্যেকটা পার্ট তাহলে আমার কি 4টে টুকরো, তাদের মধ্যে একটা টুকরো, এই 4টে টুকরো যোগ করে আমার 1 আসছে। তাহলে এরকম 4টে এরকম টুকরো আমাদের এরকম 4টে টুকরো যোগ করে আমার 1 এসেছে। তাহলে একটা টুকরো কি? এই 4টে টুকরের একটা অংশ, 4টে টুকরের একটা অংশ। তাহলে আমরা এইটাকে 1/4 দিয়ে ডিনোট করলাম। এবার প্রশ্ন আছে, তাহলে এরকম দুটো টুকরো কত হবে? তাহলে 1/4 প্লাস 1/4 কত হবে? তার মানে আমি দেখতে পাচ্ছি যে আমার টুকরো কটা হলো? দুটো টুকরো হলো। তাহলে দুটো টুকরো হলে ওপরে কি হবে? দুটো টুকরো হলে আমার এর ওপরে দুটো টুকরো হবে, তলায় হবে 4টে টুকরো। এবার প্রশ্ন হলো, আচ্ছা দুটো টুকরো নিয়ে তো আমার এই গোটা টুকরোটাকে ভাবতে পারি, বড় টুকরোটা। এই বড় টুকরোটা কিন্তু আমি বুঝতে পারছি যে গোটা রুটির কিন্তু হাফ, কারণ দুটো বড় টুকরো নিলে কিন্তু গোটা রুটি কভার হয়ে যাচ্ছে। তার মানে আমার এই গোটা বড় টুকরোটাকে আমি ভাবতে পারি সেটা রুটির দুটো ভাগের একটা ভাগ 2/1। তাহলে আমি দেখলাম যে এই একটা ভগ্নাংশটা যে তৈরি হলো 2/4, সেটাই সমান 1/2 এর সমান। তাহলে এই 2/4টা আর 1/2টাকে আমরা যেহেতু দেখতে আলাদা লাগছে, তাকে সেই জন্য এগুলো বলবো সমতুল্য ভগ্নাংশ। কারণ এটাকে লঘিষ্ঠ আকারে পরবর্তীকালে যখন আমরা শিখব তখন সেটাকে আমরা 1/2 কনভার্ট করে নিয়ে আসতে পারবো। এবার তো কথাটা যখন বলেই ফেললাম তাহলে একটু ব্যাখ্যা করে দিই। তাহলে সমতুল্য ভগ্নাংশ কাকে বলছি? তাহলে দেখলাম এই বড় টুকরোটা দুটো ছোটো টুকরোর সমান, ছোটো টুকরোটা দিয়ে যোগ করলে আমরা পাচ্ছি 2/4, আর শুধু বড় টুকরোটার হিসাবে যদি আমরা ভাবি তখন সেটা হচ্ছে 2/1 তাহলে আসলে জিনিসটা একই বোঝাচ্ছে, কিন্তু দুটো যখন অঙ্কের ভাষায় লিখছি তখন দুটো আলাদা হয়ে যাচ্ছে। তাহলে 2/4 মানে 4/2 সমান 2/1। তাহলে আমি বলতে পারি তাহলে 6/3 সেটাও এরকম হবে। যদি 6টা টুকরো করতাম তার 3টে টুকরো নিতাম, তাহলে দেখতাম যে একই জিনিসটা আছে, তার গোড়াটার অর্ধেক হচ্ছে। তাহলে এই প্রত্যেকটা ভগ্নাংশ কার সমতুল্য? 1/2 সমতুল্য। এটাই হচ্ছে সমতুল্য বা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনের কনসেপ্ট। তা এইটা কেন আমি বলছি ইকুইভ্যালেন্ট ফাংশনের কনসেপ্ট, এটা কোথায় কাজে লাগছে? বিশেষ করে আমরা যখন মনে করি আমরা যখন একটা যোগ করতে যাব, মনে করো একটা যোগ আছে 2/3, 1/2, এটাকে আমি যোগ করছি, এই দুটোকে যোগ করছি। এবার প্রশ্ন আছে যোগ করতে গেলে আমরা একই সিস্টেমে যতক্ষণ না যেতে পারছি ততক্ষণ আমি যোগ করতে পারছি। এটা 3/2, দুটো ছবি, 3টে অংশ, তার মধ্যে দুটো অংশ নিয়েছে। এখানে যে দুটো অংশ তার মধ্যে একটা অংশ হতে হয়েছে, এটা করাটা খুব ডিফিকাল্ট। তাহলে আমি যদি ভাবতে পারি 2/3 সমতুল্য একটা ভগ্নাংশ যদি খুঁজে পেতে পারি, সেই সমতুল্য ভগ্নাংশটা কি হতে পারে? যেটার লব হরটার যে অংশটা দুটোই সমান হতে হবে। কেন? তাহলে একই সিস্টেম হলে সুবিধা হবে। তাহলে দেখলাম 2 আর 3কে যদি লসাগু করি, এমন একটা সংখ্যা সেটা 3 দিয়েও ভাগ যাবে, 2 দিয়েও ভাগ যাবে, সেটা আমি হচ্ছে 6। তাহলে আমি যদি একটা রুটিকে 6টা টুকরে ভাগ করি, আমি আঁকাটা ঠিক হয়নি, 1 2 3 4, 1 2 3 4 5 6, যদি সমান মনে করি আমি সমান টুকরো, যদিও বড় ছোট হয়ে গেছে তো প্রত্যেকটা সমান টুকরো। এবার দেখো, তাহলে আমি এটাকে যদি ভাবি এই দুটোকে যোগ করবো কী করে? তাহলে আমি এই সিস্টেমে নিয়ে আসার যোগ করি। তাহলে 2/3 সমতুল্য ভগ্নাংশ কত হবে? তা সমতুল্য ভগ্নাংশ যেমন বার করার নিয়ম কি? আমরা একই ধরনের কোনো রাশিকে ওপর নিচে ভাগ করে সমতুল্য ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে নিয়ে আসতে পারি। যেমন 2/4, 2 দিয়ে ওপর নিচে ভাগ করলাম, তাহলে 2/1 2, 2 2 4, 3 ওপরে 3 তলায় 6, 3 দিয়ে ভাগ করলাম 1 আর 2,
তাহলে প্রত্যেকটা 1/2 আসছে সমতুল্য ভগ্নাংশ। তাহলে এই সমতুল্য ভগ্নাংশ আনার একটাই পদ্ধতি হচ্ছে একই রাশি দিয়ে লব ও হরকে ভাগ করতে হবে। আবার একটা রাশি থেকে 4 ভাগ বা গুণ করলেও আসতে পারে, হয়তো অন্য সংখ্যা আসবে, কিন্তু লঘিষ্ঠ আকার, আমি যদি লঘিষ্ঠ আকার ঠিক আছে, লঘিষ্ঠ আকার বা মিনিমাল ফর্মে নিয়ে আসতে পারি, তখন সেটা কি হবে, তাকে ভাগ করে আনতে হবে। আর যদি এটা থেকে আরও ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন বা সমতুল্য ভগ্নাংশ পেতে পারি, তাহলে ওপর নিচে গুণ করে করে তৈরি করতে পারি। এটাই খুব সাধারণ ব্যাপার। তো এখানে যেটি 6টা টুকরোর সিস্টেমে নিয়ে এসেছি, তাহলে আমাকে দেখতে হবে কি, এই তিনটাকে আমি 6 নিয়ে যেতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপর নিচে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে তলায় গেল 6, 4। তাহলে 2-এর 3-এর সমতুল্য ভগ্নাংশ হলো 6 ভাগের 4 ভাগ। এই তাহলে 6 ভাগের আমি 4টে ভাগকে আমি দাগ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এইবার 1-এর 2, এটাকে যদি আমরা ভাবি 6 ভাগ করি, যদি 6 আর 3, আচ্ছা, এখানে 6 ভাগের ক ভাগ হবে, 3 ভাগ। তাহলে 1 ভাগ, 2 ভাগ, আর একটা এরকম স্লাইস একই রকম। তাহলে যদি যোগ করি, উপরে আছে 4 আর যোগ করলে হচ্ছে 7, তাই তো? 7 মানে কি, এটাকে আবার বুঝতে হবে। এটা মানে হচ্ছে আমি যদি তাহলে 6 দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে 1 পূর্ণ, তাহলে একটা গোটা অংশ আর 6 ভাগের 1 ভাগ অংশ। তাহলে দেখতে পেলাম যে এই স্লাইসটা হচ্ছে একটা ছোট অংশ, আর এইটা হচ্ছে একটা গোটা রুটিটার অংশ। তাহলে যে হিসাবটা আমি এখানে করলাম, তার একটা জ্যামিতিক বা একটা ধারণা আমি এখানে দিতে পারছি। তাই সেই জন্য এখানে সমতুল্য ভগ্নাংশটা ব্যবহার হচ্ছে। ছাত্রছাত্রীরা ভুল করে কোন জায়গাটা, ছাত্রছাত্রীরা ভুল করে এই 3 আর 2 এত ঝামেলা সে যেতে চায় না, বলে ওফ কোনো দরকার নেই, আমি সহজ করে ফেলছি। এই দেখো 3 আর 2 যোগ করে 5 করে দিলাম, 2 আর 1 যোগ করে 3 করে দিলাম, দেখো উত্তর মিলে গেল। তো এই ভুলটা ওরা ছোটোবেলা থেকে করে থাকে, এবং পরবর্তীকালে অনেক অঙ্কতে, বিশেষ করে এই ধরনের কোনো অঙ্ক যখনই আমরা দিই C/D, ওরা যে এই জিনিসটাই ভুল করে না, B+D A+C। বা হয়তো দেখা গেল 2-এর 3 দিয়েছি আর 2-এর 5 দিয়েছি, ওরা কি করে, ও কোনো ব্যাপার নয়, 3 + 5 8। ওদের মিসকনফিউশনটা কোথায় হয়, কনফিউশনটা তৈরি হয় এই জায়গাটা, আমরা যখন এই স্টেপটা করছি, যখন লব আর হরগুলো সমান থাকলে জাস্ট ওপরটা যোগ করে দিচ্ছি, ওরা এই জিনিসটা অনেক সময় ভুল করে। ওরা লবটাকে সমান থাকলে তখনও ওরা কিন্তু তলাটাকে যোগ করে ফেলে। এটা কিন্তু খুব ভুল, এবং এই ভুল ক্যারি হতে দেখেছি 9, 10 এমন 11 পর্যন্ত। এই ভুল যদিও বলতে পারবেন বা বলতে পারো যে তাদের হয়তো গাণিতিক বুদ্ধিমত্তা বা গাণিতিক স্কিল হয়তো অতটা প্রখর নয়, কিন্তু তাদের এই ছোটোবেলার এই ভুলটা থেকে যাওয়ার জন্য আমরা যখন থিওরি অফ এরর্স পড়েছিলাম, কোনো একটা এরর যখন ছোট্ট একটা জায়গায় শুরু হয়, তখন সেটা ক্যালকুলেশনের মাধ্যমে যেতে 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 সেই এররটা বিশাল বড় হয়ে যায়। ঠিক আছে, আজকে ধরুন মানে এই এরর থিওরি বলতে গেলে তখন মানে সময় কেটে যাবে, তো এরর থিওরি এখন বলা সম্ভব নয়। তো এই ভুলগুলো আপাতত আমাদেরকে, বিশেষ করে এই ভুলটা হতে আমি প্রচুর দেখেছি খাতায়, এই যোগ করতেও ভুল করে। তো এই ভুলগুলো যাতে ছাত্রছাত্রীরা না করে, তাদের একটা স্পষ্ট ধারণা তৈরি করাটা দরকার। তো এটা হলো ফ্র্যাকশানের আমার প্রথম অংশটার ভুল নিয়ে আলোচনা। ঠিক আছে, এবার আমি যাচ্ছি ঠিক তার পরের পার্টে। আচ্ছা, পরের বিষয়টা হচ্ছে ইকুয়েশন। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে ইকুয়েশন।
ইকুয়েশন বা সমীকরণ, আমি ভুল বলার আগে একটা ধারণা তৈরি করি। বীজগণিতের সমীকরণ বলতে প্রথমেই যে বিষয়টা আমাদের আছে, যে একটা সমান চিহ্ন থাকতে হবে। ক্লিয়ার? একটা সমান চিহ্ন থাকতে হবে, বাঁ দিকে কিছু বীজগণিতিক এক্সপ্রেশন থাকবে, তাহলেই আমি তাকে সমীকরণ বলতে পারি। কিন্তু সব এক্সপ্রেশন কি আমি সমীকরণ বলতে পারবো? উত্তর হবে না। প্রথম প্রশ্ন হলো, এই জিনিসটা লিখেছি, এটা কি সমীকরণ? আদৌ কি একটা সমীকরণ? সেটাকে আমাকে বুঝতে হবে। তাহলে সমীকরণ হতে গেলে কি কি ধর্ম আমার জানতে হবে, যে মানবে সেই এক্সপ্রেশনটা। ঠিক আছে? তাহলে সমীকরণ ছাড়া আর কি কি জিনিস অঙ্কে আছে যেগুলো আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারি? প্রথমেই বলবো যে এই যে বিষয়টি রেখেছি, এটি কোনো সমীকরণ গঠন হচ্ছে না। কেন? কোনো ধর্মেই কোনো নম্বরের জন্য, কোনো বাস্তব সংখ্যারই জন্য এর কোনো সমাধান থাকবে না। ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি যে আচ্ছা, একটা সমীকরণ তৈরি করলাম, তার কোনো সমাধান নেই, এটা কি হতে পারে? হতেই পারে। একটা সমীকরণের কোনো বাস্তব সমাধান নাও থাকতে পারে। তাহলে বাস্তব সমাধান না থাকলে তাহলে কোথায় সমাধান থাকতে পারে? তাহলে বাস্তব সংখ্যা সম্বন্ধে আমাদের যখন ধারণা তৈরি হয়েছিল, তখন আমরা বাস্তব সংখ্যার বাইরে আর কিছু ভাবতে শিখিনি। কিন্তু যখন আমরা 11-12 পড়তে শুরু করি, তখন আমরা জানি যে বাস্তব সংখ্যা ছাড়াও আরেকটি সংখ্যা আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যা বা ইমাজিনারি নাম্বার। এটা সম্বন্ধে আমি অন্যদিন বলবো। তা আপাতত আমরা যে বাস্তব সংখ্যাগুলোকে নিয়ে কাজ করেছি, সেই বাস্তব সংখ্যাগুলো কি এই ধরনের কোনো এক্সপ্রেশনকে মেনে চলতে পারে? মনে করি যে এক্সের কোনো একটা নির্দিষ্ট মানের জন্য বাম দিক আর ডান দিক কি সমান হতে পারে? এটা হচ্ছে একটা প্রধান প্রশ্ন। এই প্রধান প্রশ্ন যখন আসছে যে বাম দিক আর ডান দিক যখনই সমান হবে, তখন এক্সের সেই মানকে বলবো বীজ, সমীকরণের বীজ। এবার এই সমীকরণটার কোনো বীজ আছে, বা এটা কি কখনো সমীকরণ হতে পারে? এইটা আমাদের প্রচণ্ড একটা প্রশ্ন। সমীকরণের প্রথম যে ধারণা, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা। দুটো দাঁড়িপাল্লা সমান থাকবে, যখন সমান থাকবে এক্সের সেই মানকে আমি বলবো বীজ। এইবার আমি দেখি ডান দিক আর বাঁ দিক সমান হতে পারে কিভাবে। ঠিক আছে? এইখানে আছে 2 আর এখানে আছে 5। 2টা 5-এর থেকে হালকা, সেই জন্য একটু ওপরে আছে। আমি এর সঙ্গে কোনো একটা বীজগণিতের রাশি এক্সকে যোগ করলাম, আর এদিকেও একটা বীজগণিত রাশি এক্সকে যোগ করলে এক্সের মান যে কোনো একটা নির্দিষ্ট 2 হতে পারে, 5 হতে পারে, 0.5 হতে পারে, 0.001 হতে পারে, পাই যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। দুদিকে যদি সমান জিনিস যোগ করি, তাহলে পাল্লার অবস্থান কি পাল্টাবে? উত্তর বলছে না, পাল্লাটি যেমন ছিল তেমন থাকবে। তাহলে কোনো সংখ্যারই ক্ষেত্রে এই দাঁড়িপাল্লাটি সমান জায়গা আসতে পারবে না। সেই জন্য এটি কখনোই একটা সমীকরণ হতে পারবে না। ধারণাটি পরিষ্কার হয়েছে? তাহলে এবার আমি একটা দিই, 2x + 1 = 5। এবার ছবিটা একটু অন্যরকম। দাঁড়িপাল্লার সমান কি সমান না বলতে পারবো না। এই দিকে আছে 2x + 1, এই দিকে আছে 5। তাহলে এক্সটা আমার হাতে আছে, এক্সটা হচ্ছে স্বাধীন চলো, এক্সের বিভিন্ন মান আমরা বসা দেবো
এবং দেখবো যে কখন দাঁড়িপাল্লাটা সমান হয়। তাহলে 5 এই বাটখারাটা বসানো, এবার দোকানদার আস্তে আস্তে মাল দিচ্ছে। এই ধরনের প্যাকেট আছে, প্যাকেটের মধ্যে আস্তে আস্তে মাল দিচ্ছে। প্যাকেটের একটা ওজন আছে, সেটা 1। এবার মালটা আস্তে আস্তে দিচ্ছে। এইবার এক্সের মান প্রথমে সে দিল 0। 0 দিলে কি হলো, এই দিকের মানটা দাঁড়ালো 1। মিলল না, হালকা, এটা ভারী, তাহলে এদের দিকে টান নেবে। এক্সের মান যখন 1 বসাচ্ছে তখন এখানে মান দাঁড়ালো 3, তখন সামান্য হয়তো উঠলো। এক্সের মান যখনই 2 বসালো বা 2 দিল, তখন এই দিকটা কত চলে এলো, 5, তখন দাঁড়িপাল্লা সমান হয়ে গেল। আমি বললাম কি, এক্সের মান 2-এর জন্য দাঁড়িপাল্লা সমান, অতএব এক্স ইকালস টু 2 হচ্ছে সমীকরণের বীজ বা রুট। তাহলে এই ধরনের সমীকরণকে বলে একঘাত বিশিষ্ট সমীকরণ, যেটা আমাদের ক্লাস 7-8-এ আছে। এক্সের পাওয়ার, সর্বাধিক পাওয়ার হচ্ছে 1। নানা ধরনের সমীকরণ হতে পারে। এবার কিছু মিসকনফিউশন আছে, যেটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা যে কোনো সমান চিহ্নই সমীকরণ। এটা যেমন বললাম একটা উদাহরণ। আর একটা হচ্ছে, এই একটা রাশি আমি লিখলাম x² + 2x + 1, এটাও তো একটা রাশি দুদিকেই, তাহলে এটা কি সমীকরণ? ঠিক এইটারই মতন একটা জিনিস, এই দুটো জিনিসই কিন্তু একটা জিনিসকেই রিপ্রেজেন্ট করছে। অতএব আমি এক্সের যে কোনো মান যখন বসিয়ে দিচ্ছি, তখন কিন্তু এখানে যেমন কোনো মানই স্যাটিসফাই করছে না, এখানে সব মানই স্যাটিসফাই করছে। তাহলে এইগুলোকে বলবো অভেদ। ঠিক আছে, এগুলোকে বলবো অভেদ। মানে এক্সের যখন সমস্ত মানের জন্যই ডান দিক বাঁ দিক মিলে যাচ্ছে, তখন সেগুলোকে বলবো অভেদ। তাহলে এখানে সমীকরণ নয়, অভেদ। এবং তার সমাধান নিয়ে একটা ছোট্ট ধারণা দিলাম। এবার যে মূল ধারণাটায় আছে, যেটা ছাত্রছাত্রীরা ভুল করে, সেটা হচ্ছে সাইড চেঞ্জ বা পক্ষান্তর। আমরা ছোটবেলায় পক্ষান্তর বলে লিখতাম। যাই হোক, আমরা তখন গণিতের বিষয়গত জিনিসগুলো জানতাম না। এই পক্ষান্তর বা সাইড চেঞ্জের থেকে পেডাগজিক্যালি বা শিক্ষা নীতিমূলকভাবে আমাদের ক্যান্সেলেশন ল হিসেবে বলাটা অনেকটাই উচিত। ক্যান্সেলেশন ল, বীজগণিতে একটি দারুণ রুল আছে, সেটা হচ্ছে ক্যান্সেলেশন ল। আমরা যখন গ্রুপ থিওরি করেছিলাম, ক্যান্সেলেশন ল পড়েছিলাম। কিন্তু বাচ্চাদেরকে অতটা জটিলভাবে নাও বলতে পারি, কিন্তু এই গ্রুপ থিওরির আইডিয়াটা খুব দরকার, কারণ নাহলে খুঁটিনাটি বিষয় নিয়ে সে ভাবতে পারে। তার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে 1 আর 0 সম্বন্ধে ধারণা। 0 হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে কোনো সংখ্যা দিয়ে উভয় পক্ষে যোগ করলে সংখ্যাটি পরিবর্তন হয় না। তাহলে যোগের ক্ষেত্রে 0 একটা বিশেষ ধর্ম পালন করে, যেটা হচ্ছে কোনো সংখ্যাকে সে পরিবর্তন করে না। একই রকম 1-এর ক্ষেত্রেও মানে 1 গুণের ক্ষেত্রেও সেই ধর্মটা পালন করে। কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করলে সেই সংখ্যাটি পরিবর্তন হয় না। এইগুলোকে যখন উচ্চতর গণিতে যখন আমরা পড়বেন, এগুলোকে বলা হয় আমরা ইউনিট বলাটা ভুল, এইগুলোকে বলবো আমরা প্লাসের ক্ষেত্রে 0, গুণের ক্ষেত্রে 1। আচ্ছা, এখন ওই ধারণাটা যেতে চাইছি না, কারণ একটু হয়তো জটিল হয়ে গেল। শুধু এইটুকুনি জানা উচিত যে প্লাসের ক্ষেত্রে 0 হচ্ছে সংখ্যাটিকে পরিবর্তন করে না, এবং গুণের ক্ষেত্রে 1 কোনো সংখ্যাটিকে পরিবর্তন করে না। এইবার কোনো নাম্বার যখন আমি একটা ইকুয়েশান লিখছি, 2f + 1 = 5, পক্ষান্তর বলে কি, একটাকে যখন এইদিকে নিয়ে যাব তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে মাইনাস। কিন্তু আমি সেইভাবে বলবো না। আমি কি বলবো, আমি উভয় পক্ষকে 1 দিয়ে, উভয় পক্ষে কি করব, 1 দিয়ে
বিয়োগ করব, শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বিয়োগ করব, তাই তো? যোগের বিপরীত প্রক্রিয়া হচ্ছে বিয়োগ। তাই উভয় পক্ষকে আমি কী করলাম, 1 দিয়ে বিয়োগ করলাম। তাহলে কত হলো, 2x = 4। এই পরের পদ্ধতি কি করব? পরের পদ্ধতি আমাদের পক্ষান্তরে বলে কি, 2টাকে এইদিকে নিয়ে যাব, এক্সটা এক্সের সহগ হচ্ছে 2টা যখন এইদিকে নিয়ে যাব তখন ভাগ হয়ে যাবে। কিন্তু আমি ওইভাবে ভাববো না, আমি কি বলবো যে 2 গুণ করা আছে উভয় পক্ষে, 2টাকে সরাতে গেলে আমাকে 2xকে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই আমি 4কে 2 দিয়ে ভাগ করলাম। উভয় পক্ষে 2 দিয়ে ভাগ করিয়া পাই, উভয় পক্ষে 1 দিয়ে বিয়োগ করিয়া পাই। তো এই কনসেপ্টটার দিকে আমাকে একটু একটু ঝুঁকতে হবে। একে হলে উভয় পক্ষ থেকে আমি 1 ক্যান্সেল করে দিলাম, একেই বলে ক্যান্সেলেশন ল। উভয় পক্ষ থেকে 2 ক্যান্সেল করে দিলাম, করলে আমার উত্তর হলো x = 2। তাহলে আমি সাইড চেঞ্জ পদ্ধতিটাকে এখন না বলে আমি যদি ক্যান্সেলেশন ল পদ্ধতির মাধ্যমে আমি উভয় পক্ষকে 1 বিয়োগ করে বা 1 যোগ করে বা 2 গুণ করে বা 2 ভাগ করে এইভাবে বলতে পারি বোথ সাইড, তাহলে আমার মনে হয় গাণিতিকভাবে এটা অনেক প্রাঞ্জল এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যতের অঙ্ক করতে গেলেও প্রচুর কাজে লাগবে। তবুও সাইড চেঞ্জ ব্যবহার করতে পারো, কিন্তু সেই সাইড চেঞ্জের সঙ্গে এটা যদি বুঝতে পারো তবেই ব্যবহার করো, না হলে ক্যান্সেলেশন লসটাই মনে রাখা আমার মনে হয় বেশি ভালো। ঠিক আছে, মনে মনে কাজ করতে পারো, মনে মনে তুমি ক্যান্সেল করতে পারো, কিন্তু মনটাকেও আমাকে অঙ্কের মতো করেই চলাতে হবে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার সমীকরণ সম্বন্ধে একটু বলা। আচ্ছা, বর্গ বা ঘন করার ক্ষেত্রে আমরা বিশেষ করে দেখেছি, বিশেষ করে a+b² সূত্রটা যখন ছাত্রছাত্রীরা লেখে তখন ওরা a² + b² বেশিরভাগ ক্ষেত্রে লিখে ফেলে, মানে এই ডিস্ট্রিবিউশনটা করে ফেলে ওরা। ঠিক আছে, এটার প্রসঙ্গে আমি আমার 4 নম্বর যে টপিক্সটা, সেটা 3 আর 4 নম্বর যে টপিক্সটা ডিস্ট্রিবিউশন লটাকে সে একটু বলে দিই। ডিস্ট্রিবিউশন ল, ডিস্ট্রিবিউশন ল বলছে যখন কোনো রাশি, ধরো এ, আমি বন্ধনী ভাঙছি, তখন এ বি এর সঙ্গে গুণ হবে প্লাস এ সি এর সঙ্গে গুণ হবে। তাহলে গুণ অপারেশনটা বি আর সি এর এগেনস্টে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। একটা এইভাবে মনে রাখা ভালো, যখন কোনো কাগজওয়ালা মনে করলাম একটা খবর কাগজ দিতে এসছে, তাহলে সেই ধরে মনে করি এ, এখানে আমি মনে করলাম বি সি ডি 3টে রাশি আছে, বি প্লাস সি প্লাস ডি। যখনই সে কাগজ দেবে সে প্রত্যেকটা তলায় দেবে ছুঁড়ে ছুঁড়ে, তখন যখনই গুণ হবে তখন প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ হবে। ছাত্রছাত্রীরা বেশিরভাগ ক্ষেত্রে কী করে, এটা এ গুণ বি করে দেয় আর ওইটা মনে থাকে না, সিটা এমনি পড়ে থাকে, এই ভুলটা করে। তাহলে এটা যাতে ঠিক করতে পারে, প্রত্যেকটা ধাপে ধাপে করতে পারে, উদাহরণ দিয়ে বোঝানো যেতে পারে, অঙ্ক দিয়ে বোঝানো যেতে পারে, তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই জায়গাটা একটু সাবধান থাকতে হবে। এবং এইটা আবার বোঝার পরে যেটা ভুলটা করে, ওরা ওই পাওয়ারটাকে, এই মাথায় জিনিসটাকে ওরা খুব একটা অ্যাবজর্ব করতে পারে না। ওরা তখন কি করে, ওই পাওয়ারটা অনেক সময় ওরা গায়ে লিখে ফেলে, পরে এই 2টা ভেতরে গুণ করে দেয়। এই পাওয়ার ব্যাপারটাকে আমাদেরকে একটু সচেতন হতে হবে, পাওয়ারের ধারণাটা তৈরি করতে হবে বারবার করে, এবং যেটা বোঝাতে হবে যে প্রথম ফর্মুলা a+b² ফর্মুলাটা a² + b² প্লাস একটা টার্ম এক্সট্রা আছে 2ab, কী করে হয় তার জ্যামিতিক উপায়ও আছে, সেটা বইতেও আছে, পরে অন্য ক্লাসে ডিসকাস করব। এই 2abটা, এই যে এক্সট্রা জিনিসটা আছে তাদেরকে বোঝাতে হবে। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে অনেক মজার মজার ব্যাপার আছে, যেমন মনে করি সেটা অনেক জায়গায় বলে যে মনে করলাম এ একা একা কাজ করছে, এ কাজের পরিমাণটা ডবল করে দিল, a² হয়ে গেল, 2 দিয়ে না, আমি পাওয়ারে বলছি, পাওয়ার ডবল করে a² হয়ে গেল। বি একা কাজ করছে, খুব এনার্জেটিক হয়ে গেল, ঠিক আছে, b² হয়ে যাচ্ছে। দুজনে কাজটা করছে একটা কাজে, এ এর সঙ্গে কম্পিটিশান করে ফার্স্ট
কাজ করার চেষ্টা করছে। তাহলে তৈরি হলো কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কিন্তু এটা যদি টিম গেম একসঙ্গে মিলে কাজ করে, আলাদা আলাদা কাজ না করে, ঠিক আছে চল আমরা একসঙ্গে কাজ করি, তখন যে কাজটা করছে, তখন যে নতুন একটা টার্ম তৈরি হচ্ছে 2AB, এই 2ABটা কিন্তু একটা হচ্ছে এক্সট্রা। এই এক্সট্রা বেনিফিটই আমরা পাই টিম গেমে। তাহলে এই টিম গেমের ক্ষেত্রে আমরা যদি পরবর্তীকালে কোনো মডেলিং করতে চাই, তখন এই 2AB টার্মটাকে আমাদেরকে ভাবতে হয়। এটাই চলে আসে আমরা 2AB। এইভাবে যদি বোঝাতে পারি ছাত্রছাত্রীদেরকে, তখন তারা ভুল করবে না, যে তখন তারা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে এইটাকে সমান ভাববে না, মনে করবে কিছু একটা মিস হচ্ছে, তখন সে ঠিক লেখার চেষ্টা করবে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের 3 আর 4 নম্বরের কেসটা আমি আলোচনা করে দিলাম। এবার 5 নম্বরটা ব্যাপার, 5 নম্বরের যে কেসটা ছিল সেটা হচ্ছে আমি বলছি ভাষাগত প্রবলেম, ল্যাঙ্গুয়েজ প্রবলেম। এটা আলাদা করে বলার কিছু নেই, ভাষা খুব আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। কোনো আচ্ছা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষাগত প্রবলেম। ভাষা খুব পরিষ্কার না হলে ছাত্রছাত্রীদের বোঝার ক্ষেত্রে সমস্যা হতে পারে, বিশেষ করে ওয়ার্ড প্রবলেম। যখন কোনো একটা কথার প্রবলেমকে গাণিতিক ভাষায় আমি ট্রান্সলেট করব, প্রথম মনে করতে হবে গণিত কিন্তু কোনো মেথড নয় বা টুলস নয়। আমরা হয়তো টুলস হিসেবে ব্যবহার করি, আমরা যেমন ভাষাকেও কোনো টুলস হিসেবে ব্যবহার করি, কিন্তু গণিত কিন্তু প্রকৃতপক্ষে একটা ভাষা, একটা ল্যাঙ্গুয়েজ। গণিতের কিন্তু গ্রামার আছে, ঠিক আছে? যারা লজিক পড়েছে বা লজিক নিয়ে পড়াশোনা করেছে তারাও জানতে পারবে যে লজিকের দুটো দিক ছিল। যেমন ডাইফন্টাইন যে সে তার লজিকেও অনেক সিস্টেম লেখা হয়েছে, এবং যারা লজিক সিস্টেম নিয়ে পড়বে তারা জানবে যে গণিতের যে নাম্বারগুলো হচ্ছে গণিতের অ্যালফাবেট, এবং তার যে নিয়মকানুন, যেমন উপপাদ্য, অ্যাক্সিয়ামস, এইগুলো হচ্ছে গণিতের এক একটা গ্রামারের এক একটা। যেমন আমরা ইডিয়ামস, তারপর ভার্ব, নাউন, এসবগুলো যেমন ল্যাঙ্গুয়েজে পড়ে থাকি, তেমন ওইগুলো হচ্ছে গণিত এক একটা পার্টস। এগুলোকে নিয়ে কিন্তু আমাদের গণিতের ভাষা তৈরি হয়। তাহলে আমাদের গণিতজ্ঞদের মেন প্রবলেম কি? যে কোনো একটা বাস্তব প্রবলেমকে, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমকে আমরা একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমে কনভার্ট করব। তাহলে প্রথম হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমের কথাটা তো আর গণিতের ভাষায় লেখা থাকবে না, লেখা থাকবে আমাদের সাধারণ ভাষা, নয় বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, তামিল, পার্সি, আরও পৃথিবীর চৈনিক বিভিন্ন ভাষায়। তো সেই ভাষাটাকে যদি আমি আয়ত্ত করতে না পারি, তাহলে এই কনভার্সনটা পারবো না করতে, কোথাও কোনো ভুল করব। এইখানেই ছাত্রছাত্রীরা ম্যাক্সিমাম ভুল করে, যে ঠিকঠাক তথ্য এখান থেকে ম্যাথামেটিক্যাল স্ট্রাকচারে দাঁড় করাতে পারে না। দুটো কারণ হতে পারে, এক হচ্ছে কনসেপচুয়াল প্রবলেম, সে ধারণাটা পরিষ্কার হচ্ছে না কি বলতে চাইছে। আর 2 নম্বর সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রবলেম, ভাষাগত প্রবলেম, সে ভাষাই বুঝছে না, কি বলছে তার লেখাটাই সে পড়তে পারছে না, সে অঙ্ক করবে কি করে। আমরা যখন স্টাডি করতে গেছি দেখেছি বেশিরভাগ স্টুডেন্ট যারা ল্যাঙ্গুয়েজ পারে বা ভাষা পারে, তারা অল্প কিন্তু অঙ্ক পারতে পারে, হয়তো কম পারতে পারে, হয়তো কনসেপচুয়ালটা অতটা ক্লিয়ার নয়। কিন্তু যেসব ছেলেমেয়ে পড়তেই পারে না, তারা অঙ্ক করতেই পারবে না, এটা ক্লিয়ার।
দু একটা হয়তো হাতে গুনে অঙ্ক করে দিতে পারবে, কিন্তু যেটা কঠিন প্রবলেম, যেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম, যেগুলো হচ্ছে বাস্তব সমস্যাজনিত প্রবলেম, সেগুলো তারা কোনোদিন করতেই পারবে না, আটকাবেই। এবং 9-10 এরকম সমস্যা দেখা গেছে, আমি যে তুই একটা স্টুডেন্ট পড়ছে, সে আটকে যাচ্ছে। পরে দেখলাম সে ইংলিশ মিডিয়ামে পড়ে, ইংলিশটা তার ক্লিয়ার নয়, প্রত্যেকটা পার্ট সে বুঝতে পারে না, সেন্টেন্সটার অর্থ সে বুঝতে পারে না। তো আমরা হয়তো সাধারণ বাংলা মিডিয়াম থেকে পড়েছিলাম, কিন্তু বলতে অসুবিধা হলেও জিনিসটা পড়তে পারি। তো এই পড়া, সে মানেটা যদি ঠিকঠাক না ধরতে পারে, সে অঙ্কটা করবে কী করে? এটাই হচ্ছে মেন কথা, যে অঙ্কটাকে আমাকে ভাষাগত দিক থেকে আমাকে সাউন্ড হতে হবে, তবেই আমি অঙ্কটাকে কনভার্ট করতে পারবো। তারপরের কাজ কি, অঙ্ক থেকে করার পর যে রেজাল্টটা পেলাম সেটাকে আবার রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমে সেখানে পাঠিয়ে দাও। বাস্তব সাধারণ মানুষ তাহলে কী বুঝবে? ইন্টারপ্রিটেশনটাই বুঝবে। আমরা কিন্তু অ্যাপ্লাইড সায়েন্সে, অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সে যখন রিসার্চ করি, তখন কিন্তু আমাদের এই সার্কেলটাই মেনটেন করি। কোনো একটা বাস্তব সমস্যা নেই, সেটাকে আমরা ম্যাথামেটিক্যাল মডেলিংয়ে ঢুকিয়ে দিই, সেখান থেকে এক্সট্রাক্ট করে যে রেজাল্টটা বেরোয় সেটাকে বাস্তব তথ্য দিয়ে বোঝাই, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। এটাই হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের মানে কারসাজি। এবার সেটা করতে গেলে তো মেশিনটা চালাতে হবে, তো মেশিনের ভেতরটা হচ্ছে পিওর ম্যাথামেটিক্স, তার কাজকর্মগুলো পিওর ম্যাথামেটিক্স আছে, সেগুলো হয়তো মানুষ বোঝে না। কিন্তু এই যে রেজাল্টটা কিন্তু মানুষ বুঝছে, সাধারণ মানুষ বুঝছে, ম্যাথামেটিক্স সব বিভিন্ন জায়গায় কাজে লাগছে না যাকে, কিন্তু এই যে ভেতরের মেশিনটা চালাতে হবে, তো তার জন্য পিওর ম্যাথামেটিক্সটা দরকার। এই পিওর ম্যাথামেটিক্সকে ভুলে গেলে কিন্তু মুশকিল। আর পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কিন্তু পিওর ম্যাথামেটিক্সে হয়ে থাকে। আমি পিওর ম্যাথামেটিক্সে মাস্টার্স করেছি, অ্যাপ্লাইডে পিএইচডি করেছি, কারণ অ্যাপ্লাইড তুলনামূলক আমার মনে হয়েছে পিওরের থেকে অনেকটাই সহজ। তা যাই হোক, সব বিষয় হয়তো বলাটা ঠিক নয়, আমার যেইটুকুনি বিষয় হয়তো মনে হয়েছে, তাও সেটা করতে আমার অনেক বেগ পেতে হয়েছে, সেটা পরের কথা। যাই হোক, তো এইটাই হচ্ছে মেন স্ট্রাকচারটা, এটাকে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ল্যাঙ্গুয়েজ, আমাদের কিন্তু ভাষা জানতে হবে। আমি অঙ্কে খুব পারদর্শী, পড়তে পারি না, এই গর্বটা করার কোনো মানে হয় না, ঠিক আছে? এবার শেষ টপিক্সটা যেটা আসছে, সেটা হচ্ছে ফাংশন কনসেপ্টে কোটায় ভুলটা হয়। এই এফএক্স লেখার সময় যেটা ছাত্রছাত্রীরা ভুল করে, এই এফএক্সটাকে অনেক সময় ওরা এইভাবে ভেঙে ফেলে। অনেকে মনে করে যে এই লগ x+b, ওরা এইটাকে ভাবে ভেঙে ফেলে, কিন্তু এই প্রপার্টিটা তো লগের নেই, এর ধর্মটা তো নেই, তো ধর্মটা মানতে চায় না, জাস্ট ডিস্ট্রিবিউটিভ ল এখানে অ্যাপ্লাই করে দেয়, কিন্তু এখানে কিন্তু ডিস্ট্রিবিউটিভ ল অ্যাপ্লাই হচ্ছে না, ঠিক আছে? তো এই জায়গাটা ভুলটা করে। আর একটা ভুল করে ওরা, tan x সমান tan y, ধরো এরকম কোনো একটা ইকুয়েশন এসছে, ওরা বোথ সাইড ট্যান কেটে দেয়। তাহলে এই ট্যান কিন্তু এইভাবে কাটছে না, এটা কাটছে হচ্ছে ইনভার্স ফাংশন দিয়ে অপারেট করার জন্য, আইডেন্টিটি ফাংশন তৈরি হচ্ছে, তারপরে x=y হচ্ছে। তাহলে এখানে কিন্তু ক্যান্সেলেশন ল অ্যাপ্লাই হতে পারে, যে বোথ সাইড অপারেটিং ইনভার্স অফ ট্যান, আর্ক ট্যান বা ট্যান ইনভার্স। এই ইনভার্সের কনসেপ্ট যতক্ষণ না আসছে, তখন কিন্তু ছাত্রছাত্রীরা এই ভুলটা করে, বিশেষ করে আপ টু ক্লাস 10th লেভেলে। tan x tan y কেটে গেলে tan x, বিশেষ করে অঙ্কগুলো লাস্টে দেখি যখন tan x সমান tan 45 ডিগ্রি, tan কেটে দাও, x সমান 45 ডিগ্রি। তো এইখানে একটু ভুল ওটা হয়ে যায়, সেটাই যে কাটতে বারণ করি আমি স্টুডেন্টের, কেটো না, ঠিক আছে? লেখার দরকার নেই, ইনভার্সের কনসেপ্ট নেই যেহেতু, তা tan x সমান tan 45 হলে x সমান 45 হবে। এইটুকুনি ধর্ম জেনে রাখো, তারপরেরটা আমি পরে বলবো। এইভাবে কিছু কিছু ধারণাকে রেস্ট্রিক্ট করা ভালো, কিন্তু ভুল শেখানোটা উচিত নয়। রেস্ট্রিক্ট করা, আমি তোমার এইটুকুনি জানা উচিত। আমরা যখন ধর্ম শিক্ষা দিই, নানা রকম শিক্ষা দিই, তুমি এইটুকুনি জানো, তোমার এইটুকুনি জানা উচিত। তুমি বড় হলে আবার জানবে। অঙ্কের ক্ষেত্রেও তাই, কোনো নিয়ম প্রথমেই সব কিছু বলে দিলে তারা গুলিয়ে ফেলবে। যতক্ষণই সঠিক ততক্ষণই জানাও, তার থেকে রেস্ট্রিক্ট করে নাও, এই জিনিসটা এটা হয়, কেন হয় তাটা পরে জানবে। এটাই হচ্ছে শিক্ষার মূলনীতি। এবং আমরা যখন NCF 2020 যখন চালু হয়েছে, তখন থেকে আমরা জানি যে বিষয়গত ধারণা খুব ক্লিয়ার রাখা উচিত। বিজ্ঞানে ছাত্রছাত্রীরা ভর্তি কম হচ্ছে, যারা ভর্তি হচ্ছে তারা যেন সঠিকভাবে শেখে এবং তাদের কেরিয়ার যাতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়,
সেই আশা রেখে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। সকালে ভালো থেকো, পরে অন্য ভিডিও নিয়ে আসবো। গুড বাই।